আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। থাম্বনেইল টাইটেল দেখে বুঝতে পারছো এইচএসসি 26-এর জন্য এই ভিডিওটা। এবং আমি বললাম আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাট আমার কাছে মনে হয় তোমরা হয়তো ভালো নেই। আজকে সমস্ত মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে একটা নিউজ খুব ফলো করে হচ্ছে টেন্টেটিভ এইচএসসি পরীক্ষার ডেট হচ্ছে 7 জুন। এটা এখনও ফাইনাল হয়নি, শিক্ষামন্ত্রী ও সবাই ছিলেন না, এই জন্য সে সাইন করেনি, মানে এটা এখনও গেজেট আকারে হয়নি, বাট ধরে নেওয়া হচ্ছে এটাই হবে। এবং এটা ধরে নিয়ে আমরা কিছু কথা বলবো। তোমাদের যে ভয় সেটা এটা ধরে নিয়ে ভয় যে 7 তারিখে যদি পরীক্ষাটা হয়। তো এখন আসলে কীভাবে এই শকটা অ্যাবজর্ভ করবা, এই সময়টা কিভাবে কাজে লাগাবা এবং কিভাবে আগালে এই মিনিমাম টাইমে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমাকে দেখে অনেকে কমেন্ট করবা, ভাই আপনারা চেনা যাচ্ছে না, চিনতে পারছি না, শুকাই গেছেন। হ্যাঁ, আগে শিখরে আমি টি শার্ট পরতাম এক্সেল সাইজের, বুঝছো? সেই এক্সেল সাইজের টি শার্ট বাসায় অনেকগুলো ট্রায়াল দিলাম, একটাও হয় না, বড় হয়ে যায়। এখন সেখান থেকে এম সাইজের টি শার্ট পরছি। তো যারাই কমেন্টগুলো করবে তাদের জন্য আগে থেকে বলতেছে ওজন কমে গেছে, কালো হয়ে গেছে, রোদে পুড়ে গেছে, কিছু করার নাই ভাই। তো আমি আবারও বলছি, এটা এখনও ফিক্সড হয়নি, বাট মোটামুটি 80% নিশ্চিত 7 জুনই হবে। কারণ আসলে একটা সরকারি এই টাইপের পলিসি মেকিং মিটিংয়ে কি হয়, অনেক সচিবরা থাকেন, যুগ্ম সচিবরা থাকেন, উপসচিবরা থাকেন, উপমন্ত্রী প্রতিমন্ত্রী যদি থাকেন, তারা থাকেন, তারা মিলে হচ্ছে একটা ডিসিশন নেওয়া হয়, সেই ডিসিশনটা মন্ত্রীর থেকে ফাইনালাইজ করা হয়। সো মন্ত্রী নর্মালি খুব একটা এদিক ওদিক করেন না। তো ধরে নিলাম 7 জুন তোমাদের পরীক্ষা, সেই হিসাব করলে তোমরা ভিডিওটা পাচ্ছ আজকে হচ্ছে 30 তারিখ, তার মানে তোমরা 1, 2, 3 মাস 7 দিন আগে নোটিশটা পাচ্ছ। এখন 3 মাস 7 দিন সময় হাতে আছে, এই সময়টা কি করা যায়? আগে তোমাদের যে অনুভূতিগুলো সেগুলো আমি একটু বলি। এই অনুভূতিগুলো আমারও হয়েছিল ইয়াটা দেখে, যে তুমি হিসাব করে দেখো কোরবানির ঈদের 10 বা 15 দিন পরেই তুমি পরীক্ষাটা হচ্ছে। এখন একে তো নোটিশটা একটু দেরি করে পাইলা, তুমি মেন্টালি রেডি ছিল না। এরপরে কোরবানির ঈদের এই 10 দিন, মানে 10 দিন না, 10 দিন মানে হইতেছে, আমি একটা কথার কথা বললাম আর কি, যে 10 দিন পরে হচ্ছে পরীক্ষা। তো এইটা একটা চিন্তা করার বিষয়, কারণ আমরা তো পরীক্ষার দিন যত আগায় তত পড়ার ফ্লো আমাদের ভয়, আমরা একেবারে সবাই সিরিয়াস হয়ে যাই, মনে হয় বইটাই পড়ে উল্টায় ফেলবো। তো ওই সময় এসে তোমার কিন্তু একটা পড়ার শোনার যে স্পিড, সেই স্পিডে কিন্তু কিছুটা ধীরগতি আসবে। এই ধীরগতিটা একটু মাথায় নাও। সো এটা একটা কাহিনী আছে, এখানে অবশ্যই কিছু না কিছু ইন্টারাপশন আসবে। তারপরে আন্দোলন করে কি পরীক্ষা পেছানো যাবে? অনেকের মাথায় আসতেছে যে পরীক্ষা পেছানোর আন্দোলন করব। এখন সত্যি কথা বলি, মানে টু বি ফ্র্যাঙ্ক, কোন আমলে কে আন্দোলন করে কি করছিল সেটা আসলে এখন চিন্তা করে লাভ নেই। এটা বড় ভাই হিসেবে আমাদের পরামর্শ হচ্ছে, এই আন্দোলন করে এখন আর পরীক্ষা যদি আসলে 7 জুন ফাইনাল হয়ে যায়, তুমি আন্দোলন করতেই পারবা না। এখন আন্দোলন এখন আর আগের মতো করা যাচ্ছে না। আর আন্দোলন করলেও এই সরকার, আমার ধারণা যে এই আন্দোলনের তোপে পড়ে পরীক্ষার ডেট পিছাবে, এটা আমার মনে হয় না। এটা আমার তোমাদের প্রতি পরামর্শ থাকবে, ওই আশায় বুক বেঁধো না। কারণ তুমি যদি ওই আশায় বুক বাঁধো তাহলে তোমার পড়াশোনা হবে না, তোমার কাছে মনে হবে দেখা যাক কী হয়, দেখি কী হয়, দেখা যাচ্ছে কী হয়, তখন পড়াশোনা হবে না। এটার দিকে চিন্তা করো না। পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ম্যান্ডেট নিয়ে আসে তখন তাদের আসলে অনেক তারা পাওয়ারফুল থাকে, তারা এই ছোটোখাটো আন্দোলনে নড়ে না, ছোটোখাটো আন্দোলনে ডিসিশন চেঞ্জ করে না। এই জন্য আমি বলবো এই দিকে চিন্তা করার দরকার নেই। অনেক শর্ট নোটিসে পরীক্ষা পেয়েছো। আমার পাশে ফুয়াদ আছে, ফুয়াদ 23 ব্যাচের। সো ফুয়াদকে আমি জিজ্ঞেস করছি যে তোদের ব্যাচে তোরা কত আগে নোটিশটা পাইছিলি? সো ওরা বলতেছে সব ব্যাচই দেখবো 4-5 মাস আগে পরীক্ষার মাসটা জানে, যে কোন মাসে পরীক্ষাটা হবে। এক্স্যাক্টলি হয়তো ডেট সে জানে না, বাট আমরাও আমাদের পরীক্ষার 5-6 মাস আগে জানতাম যে অমুক মাসের প্রথম সপ্তাহ বা পরের সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ বা মাঝামাঝি পরীক্ষার ডেটটা আমরা হবে। তোমাদের এবার কী হয়েছে, একেবারে বিনা মেঘে বজ্রপাত। তোমরা জানতাই না যে জুন মাসে তাও 7 তারিখের মতো একটা সময় পরীক্ষাটা হবে। সো খুবই অল্প নোটিসে পরীক্ষার ডেটটা পাইলা, সামনে মাত্র 3 মাস 7 দিন সময় আছে। এত শর্ট নোটিসে পরীক্ষার ডেট নর্মালি কেউ পায় না। সো এইটা তোমাদের একটা কনসার্ন, সেইগুলো একটু মাথায় রাখো। তোমরা 26 ব্যাচ, এর মানে 2020 সাল থেকে 20 সালে তো পরীক্ষা হইল না, 21-এ শর্ট সিলেবাস পরীক্ষা হইলো, 22-এ শর্ট সিলেবাস পরীক্ষা হইলো, 23-এ শর্ট সিলেবাস পরীক্ষা হইলো, আবার 21, 22, 23-এ বোধ হয় হচ্ছে যে অপশনস ছিল এমসিকিউ 25 থেকে 10টা বা 12টা বা 13টা বা 15টা, সিকিউ 8টা থেকে 2টা বা 3টা, মানে ওদের আসলে পরীক্ষার সিস্টেমটা ইজি ছিল। কিন্তু 2019 সালের পর থেকে এই প্রথম তোমরা যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। সো তোমার যদি মনে হয় পরীক্ষা দিলেই A+ পাওয়া যায় গত 5 বছরের ধারণা থেকে, এটা কিন্তু এবার আর হবে না ভাইয়া। ফুল সিলেবাস মানে হিউজ সিলেবাস। ফিজিক্সে অনেক চ্যাপ্টার অ্যাড হয়েছে, বায়োলজিতে অনেক চ্যাপ্টার অ্যাড হয়েছে, ম্যাথসে অনেক চ্যাপ্টার অ্যাড হয়েছে, বাংলা ইংরেজি সবখানে অ্যাড হয়েছে। এই অ্যাডিশনগুলো তোমার পড়ার প্রেশার বাড়াবে, সেই প্রেশার থেকে তুমি নিজে মানে অ্যাংজাইটিতে ভুগবা, দেখবে পড়াশোনা একটু কম হচ্ছে। সো এটা একটু মাথায় রেখো তোমরা। ফুল সিলেবাস, কঠিন প্রশ্ন
মানে একটা সময় বাংলাদেশে ছিল দেশের শিক্ষার হার বাড়ানোর জন্য বা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন দেখানোর জন্য 1,00,000+ 1,50,000+ এরকম করে পাইতো, কারণ প্রশ্ন সহজ হইতো, শর্ট সিলেবাস ছিল, এমসিকিউ যদি 25টা থেকে 15টা আনসার করতে বলে সবাই পারবে ভাই 15টা, যদি সে এইটা ভুল না করে যে কোন 15টা আমি আনসার করবো, ওই চয়েস ঠিক থাকলে তার পরীক্ষা ভালো হবেই। কিন্তু এবার তোমাদের আসলে কোনো ওই টাইপের কোনো সুবিধা তোমরা পাচ্ছ না, ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছ, শর্ট নোটিসে পরীক্ষা দিচ্ছ। এরপরে হচ্ছে শিক্ষামন্ত্রী নতুন আসছেন, এখন এই শিক্ষামন্ত্রীকে তোমরা আসলে চিনো না। আমার বোন যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল, আমার বড় বোন, তখন উনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন আর কি। তো উনি তখন কি করতেন জানো, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাইতেন এবং গিয়ে হচ্ছে দেখতেন, তখন আবার নকলের যুগ ছিল, অনেক নকল সাপ্লাই হইতো, বাইরে থেকে কাগজ যাইতো। তো উনি এরকম কেন্দ্রে কেন্দ্রে গিয়ে একেবারে নকলটা বন্ধ করে দিয়েছিলেন এই সময়, এবং এটা খুবই প্রশংসিত হয়েছিল। তো যদি সেই লেগেসি আমরা চিন্তা করি, তাহলে হওয়ার কথা, প্রশ্ন কঠিন, কঠিন মানে অন্যান্য বারের তুলনায় কঠিন। তুমি গত বছর, তার আগের বছর, তার আগের বছর যে প্রশ্ন হয়তো দেখছিলা ইন্টার পরীক্ষায় সাজেশন পড়লে হয়ে যেত, অনশর ক্লাস দেখলে হয়ে যেত, এবার সেটা নাও হতে পারে, এটা আমার প্রেডিকশন, এটাকে এবার অ্যাবসলিউট ধরে নেওয়ার কোনো কারণ নাই। আমি ধরে নিলাম কঠিন প্রশ্ন হবে, সবগুলো বোর্ডে অভিন্ন প্রশ্ন হবে, এটা আমার পছন্দের একটা জিনিস হয়েছে। কারণ কোনো কোনো বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয়তো আগে, কোনো কোনো বোর্ডে ইজি প্রশ্ন হয়তো, কিন্তু যখন তুমি অ্যাডমিশন দিবা তখন তো সব বোর্ডের হিসাব নিকাশটা একসঙ্গে আসতো, তখন একটা ডিসক্রিমিনেশন তৈরি হতো আর কি। এবং ধরো যশোর বোর্ডে যারা আছে, কুমিল্লা বোর্ডে যারা আছে, সিলেট বোর্ডে যারা আছে, আমি সারা জীবন শুনে আসছি যে এরা আসলে খালি বলে, ফুয়াদও আমার এখানে পাশে আছে, যে ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দেয় তাদেরকে নাকি সহজ প্রশ্ন করে। এটা বাকি সব বোর্ড এই কমপ্লেইনটা তাদের থাকে যে ঢাকা বোর্ডে ইজি প্রশ্ন করে। এখন এইবার সেই সুযোগ নেই, এটাও কিন্তু একেবারে কংক্রিট না, এটারও সম্ভাবনা বেশি, এটা হওয়ার সম্ভাবনা বেশি যে সবগুলো বোর্ডে একই প্রশ্ন পরীক্ষা হবে। তো একই প্রশ্নের পরীক্ষা হলে কিছু সুবিধা তোমরা পাবা, যে এই ডিসক্রিমিনেশনটা হবে না, এটা একটা চেঞ্জ তোমাদের বার। আর কড়াকড়ি খাতা মূল্যায়ন, আগে কি করা হয়তো, একটা স্টুডেন্ট পরীক্ষা দিত, আমি দেখতাম কেমিস্ট্রিতে সে পাইছে হচ্ছে 98, আমারই স্টুডেন্ট, ট্রাস্ট মি আমি নিজে অবাক হইতাম, কারণ কি আমি এতদিন ধরে কেমিস্ট্রি পড়াই ভাই, আমিও যদি পরীক্ষা দিই তাও তো আমি 98 পাওয়ার কথা না, কারণ বোর্ড মডেলের সীমাবদ্ধতা লিখতে বলছে, এখানে তো 4-এর মধ্যে 4 আমি নিজেই দিব না যতই লিখুক, বা রাদারফোর্ড মডেলের সাফল্য লিখতে বলছে, এখানে তো আমি 4-এর মধ্যে 4 দিব না। তো কিছু কিছু সাবজেক্ট থাকে, কিছু কিছু উত্তর থাকে যেগুলোতে ফুল মার্কস দেওয়া হয় না, কারণ ওর তো ভালোর কোনো শেষ নেই, বোর্ড মডেলের সীমাবদ্ধতা, এটা তো যে কেউ যত ভালো লিখতে পারে। সো আমি একটা খাতা দেখলাম, আমার কাছে ভালো লাগলো, পরের খাতাটা যে তার থেকে ভালো লাগবে না সেটা তো আমি জানি না, এই জন্য এইসব জায়গায় স্যাররা কিছু নাম্বার হাতে রাখেন যে ওকে এর থেকেও তো ভালো হতে পারে। ম্যাথে সঠিক উত্তর হলে সবার সঠিক, এর ভালো মন্দর কিছু নাই, বাট যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন, যেগুলোতে ইনপুট দেওয়ার জায়গা আছে, সেই সব জায়গায় তো স্যাররা কিছু নাম্বার হাতে রাখেন। সো কীভাবে একটা স্টুডেন্ট কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে বা একটা নন স্টুডেন্ট 98 পায়, আমি এটা বুঝি না, 98 পাওয়ার কথা না। তখন কি করা হয়তো, ওই যে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো উন্নতি হচ্ছে বোঝানোর জন্য স্যারদেরকে বলে দেওয়া হয়তো লিখলে নাম্বার দেবেন। যদি ওই এখনকার শিক্ষামন্ত্রী বা মন্ত্রীর ওই সেট আপটা তারা যদি আগের লেগেসি মেনটেন করে, তাহলে আমি বলে দিচ্ছি খাতা একটু কড়াকড়ি দেখা হবে, লিখলেই নাম্বার পাবা, ওই দেওয়া আছে লিখলে নাম্বার পাবা, এটা হওয়ার সম্ভাবনা নাই এবার। এই জন্য কড়াকড়ি খাতা মূল্যায়ন হবে, এই সব কিছুর আলটিমেট রেজাল্টটা হবে হচ্ছে ভুরি ভুরি A+ হবে না। ধরে নাও যে হতেছে A+-এর সংখ্যা অর্ধেকেরও কমে নেমে আসবে, এটা আমার ধারণা আর কি। সো অনেকগুলো অশনি সংকেত তোমাদেরকে দিলাম, অশনি সংকেতগুলো বলি। নাম্বার 1, শর্ট নোটিসে পরীক্ষা, মাত্র 3 মাসে নোটিসে পরীক্ষার ডেটটা পাইলা, এটার জন্য প্রস্তুত ছিল না, ইভেন শিখো হয়তো এরকমটা ভাবতে পারিনি, আমিও ভাবতে পারিনি সত্যি কথা। নাম্বার 2 হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। নাম্বার 3, নকল করা বা হচ্ছে ওই যে প্র্যাকটিক্যালে পরীক্ষা দিলেই 25-এ 25 পাওয়া বা 24 পাওয়া এবং হচ্ছে দেখাদেখি করা, এগুলো হবে না হয়তো, বা একটু কঠিন প্রশ্ন হবে। কঠিন প্রশ্ন বলতে আমি ইন এ সেন্স বোঝাচ্ছি গত কয়েক বছরের তুলনায় কঠিন প্রশ্ন হবে, খাতা একটু কড়াকড়ি দেখা হবে, সব মিলে আলটিমেট আউটপুটটা আসবে A+-এর সংখ্যা কমে আসবে। তবে এটাতে এমন না যে তুমি খারাপ করছো, আগে এক্সপেকটেশন যেমন হাই থাকতো, এখন এক্সপেকটেশনও কমে আসবে মানুষের। তো তোমার এখন করণীয়টা কি? তোমার এখন করণীয় হইতেছে এই সবগুলো জিনিসকে আগে মেনে নাও, আগে অ্যাকসেপ্ট করো মেন্টালি। তুমি যদি এগুলোকে অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে পড়াশোনায় মনোযোগ আসবে না, খালি কমপ্লেন করবা, এটা আমার বার কেন হইলো, এটা আমার বার কেন হইলো, 23 ব্যাচ এটা পাইছে, 24 ব্যাচ ওটা পাইছে, 25 ব্যাচ এটা পাইছে, 27 এটা পাবে, 26 কেন এগুলো হইতেছে, এইসব কমপ্লেনগুলো করোই না। এই কমপ্লেনগুলো করলে শুধু শুধু তোমার পড়াশোনা হবে না। সো আগে এটাকে মেন্টালি মেনে নাও। মেনে নেওয়ার পরে এখন তুমি একটু 2 ঘন্টা বসো, বসার পরে তুমি দেখো যে কোন কোন সাবজেক্ট
তোমার কোথায় কোথায় গ্যাপ আছে সেগুলো একটু নোট ডাউন করো। ফার্স্টে তুমি কেমিস্ট্রির পরিমাণগত রসায়নটা ভালো পারো না, পারো কি পারো না তো তুমি আমার থেকে ভালো জানবা। অথবা ফিজিক্সে তুমি গতিবিদ্যাটা ভালো পারো না, ম্যাথমেটিক্সের তোমার কাছে মনে হচ্ছে যে তুমি ত্রিকোণমিতির ওই অংশটুকু পারো না। এরকম যদি হয় তাহলে সেগুলো একটু নোট ডাউন করো। নোট ডাউন করে একটা রুটিন তৈরি করে ফেলো যে আচ্ছা ঠিক আছে এই অংশটুকু আমি রেগুলার পড়ার পাশাপাশি এই অংশটুকু পড়বো। এখন আমি তোমাদেরকে বলবো এখন যে সময়টুকু আছে সেই সময়টুকু তোমার একটা রেগুলার রুটিন থাকতে হবে, রেগুলার রুটিন। এই রুটিনটা তোমার বানানো না, এটা হইতে পারে তুমি শিক্ষতে পরীক্ষা দিচ্ছ বা অফলাইনে পরীক্ষা দিচ্ছ বা কোথাও না কোথাও তো পরীক্ষা দিচ্ছই, সেই রুটিন অনুযায়ী পড়াটা আগায় নাও। তার সাথে তাহলে এই রুটিন থাকার সুবিধা কি জানো, তুমি জানো যে এই উইকে তোমার কতটুকু পড়তে হবে, কারণ তাদের সঙ্গে আগালে তো সিলেবাস শেষ হবে। সেই পড়ার পাশাপাশি যে তোমার উইকনেসগুলো আসছে সেই উইকনেসগুলো তুমি কাটাই ফেলো। কেন কাটাবা? কারণ তুমি যদি এই উইকনেস এখন না কাটাও তুমি কিন্তু আসলে এই রুটিনে এক্সট্রা সময় পাবা না যে আচ্ছা ঠিক আছে শিক্ষক সাথে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা তো শেষ হবে মেইন পরীক্ষার 2 মাস আগে, 2 মাস পরে গিয়ে আমি আমার যে পড়াগুলো গ্যাপ রয়ে গেছে সেগুলো কভার করব না, ওই সুযোগটা নাই। তোমাকে রেগুলার পড়ার পাশাপাশি সময় বের করে তারপরে এই গ্যাপগুলো পূরণ করতে হবে, বুঝতে পারছো? আরেকটা কথা বলি যে প্রথম দিকে তুমি যখন এই এখন পড়ার গিয়ার একটা বাড়াবা, তো গিয়ার বাড়ানোর সময় কি করতে হয়, যখন হুট করে গাড়ির গিয়ার একটা বাড়াইলা তোমাকে কিন্তু একটু নড়ে চড়ে বসতে হয়, একটু কি বলে কনসেন্ট্রেশন একটু বাড়াইতে হয়, তারপর সে ক্লাসটা একটু চেপে ধরতে হয়, কিছু কাজ আছে। সো এখন তোমার যদি মনে হয় যে আমি এখন গিয়ার একটা বাড়াবো, তোমারও কিছু কাজ আছে। নাম্বার 1, এই যে এইচএসসি পরীক্ষার পরে গিয়ে তুমি যদি যতই অনুশোচনা করো এই সময়টা কিন্তু ফেরত আসবে না, এই সময়টুকু ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে, এটা মাথায় নাও। সে তুমি শিক্ষকের সাথে থাকো, অন্য প্ল্যাটফর্মের সঙ্গে থাকো, অনলাইন থাকো, অফলাইন থাকো, সাউন্ডের সঙ্গে থাকো, আর যার সঙ্গে থাকো, ডাজেন্ট ম্যাটার, বাট তোমাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই মেন্টালিটি আগে নিয়ে আসো। এরপরে অনেকে জিজ্ঞেস করো ভাই দৈনিক কত ঘন্টা পড়বো? আমরা সবসময় বলি যে তোমার যত ঘন্টা পড়ার লাগে, বাট আমি বলবো রুটিন যেহেতু দিয়ে ফেলছে, তোমার জীবনে অন্য কোনো কাজ নেই, তুমি দৈনিক অন্তত 10 ঘন্টা পড়াশোনা করো। এই 10 ঘন্টা আমি বলতেছি অনলাইন ক্লাস হ্যান ত্যান পরীক্ষার বাহিরে 10 ঘন্টা নিজে পড়ার টেবিলে সময় দাও। বিশ্বাস করো ভাই যত বেশিবার পড়বা, যত বেশিবার প্র্যাকটিস করবা, ওই জিনিসটা তত তোমার কাছে স্মুথ হবে। একটা ম্যাথ 3বার করলে 2 লাইন এমনিতে স্কিপ করা যায়, ক্যালকুলেশনটা ছোট হয়। বাট তুমি যতই হচ্ছে ওই অঙ্কটা একবার দেখে বুঝে নিচ্ছি থাক আর করবো না, পারি তো হয়ে গেছে, না, রিপিটেশনের একটা পাওয়ার আছে। রিপিটেশন তোমাকে স্মুথ করে, শার্প করে, রিপিটেশন তোমাকে জিনিসটাকে সহজে বুঝতে হেল্প করে, ক্যালকুলেশন ছোট আনে, এই রিপিটেশনটা কাজে লাগাতে হবে। তারপর আসে হচ্ছে এখন যে ভুলগুলো করছো অ্যাডমিশনে কিন্তু এই ভুলগুলো করা যাবে না। যদি অ্যাডমিশনে শিক্ষক যে প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা ওই খুব তাড়াতাড়ি হইতেছে কম্প্যাক্টভাবে সিলেবাসটা শেষ করি, বাট ওই অ্যাডমিশনের হিসাবটা পড়ে। আপাতত ইন্টার নিয়ে ভাবি। সো প্রথম কথা হচ্ছে মেন্টালি মেনে নাও যে এটা তোমাকে ফেস করতে হবে। নাম্বার 2 হচ্ছে এখন তোমাকে ম্যাক্সিমাম আউটপুট বের করতে হবে এই সময়টার মধ্যে, এটা মাথায় নাও। যতটুকু সময় পারা যায় ফোন, রিলস, অ্যাডিকশান, ওই যে স্টোরি দেখা, চ্যাটিং ফ্যাটিং, প্রেম ভালোবাসা, ভাই সব বাদ দাও। এখন 3টা মাস একেবারে বইয়ের মধ্যে মুখ ডুবে বসে থাকো। এই 3টা মাস লাইফ আর আসবে না, কারণ এইচএসসি রেজাল্ট খারাপ হইলে অ্যাডমিশনে গিয়ে এটা প্রভাব পড়বে, অ্যাডমিশনে প্রভাব পড়লে ক্যারিয়ারে গিয়ে প্রভাব পড়বে, সবখানে থাকে। সো কী দরকার আছে, তোমাদের অন্য কোনো কাজ নেই। যতই পিছায় থাকো শুরু করে দাও, শুরু করলে দেখবা শেষ হবে। কিন্তু অনেক বাকি আছে দেখে আমি শুরু করবো না, শুরু করলে কি শেষ হবে কিনা, বাকিরা আগাই গেছে কিনা, এইসব চিন্তাভাবনা বাদ দাও। শুরু করে দেখবা 3 মাস আগাইতে 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 একটুখানি আগাবা। জিনিসটা কীরকম, ধরো একটা রাস্তা আছে, এখন ধরো যে এখানে হচ্ছে ফুয়াদ আছে, ফুয়াদ এখানে, আর আমি হচ্ছে এইখানে পেছনে পড়ে আছে। ফুয়াদ আমার এখানে সোফায় বসা, তো জন্য উদাহরণ দিচ্ছি, আমি শাওন, ফুয়াদ এখানে আছে। তো ফুয়াদ হচ্ছে আগে থেকে আগানো আছে, ফুয়াদ চলতেছে সমবেগে, ভি বেগে চলতেছে, এখন আমি তো পিছায় আছি। সো আমাকে কি করতে হবে, আমাকে ত্বরণে চলতে হবে, তাই না, নাহলে তো হবে না। সো আমি ত্বরণ দিচ্ছি, অ্যাক্সেলারেশন দিচ্ছি, আমার একদম যতটুকু দেওয়ার সম্ভব দিচ্ছি। কিন্তু দেওয়ার পরে আমি তো 10 দিন পরে মনে হবে যে স্টিল আমি ফুয়াদ থেকে পেছনে আসি। হ্যাঁ আমি থাকবো, কারণ আমি তো পেছনে ছিলাম আগে থেকে, বাট দেখো গ্যাপ কিন্তু কমে আসছে। এই জন্য এখন থেকে ফুল ফ্লেজে পড়াশোনা শুরু করে পরের দিনই আউটপুট পাওয়া যাবে এটা মাথায় নিও না। এটা একটা সময় গিয়ে কিন্তু ফুয়াদকে আমি ছাড়াবই, কারণ ও কিন্তু সুষম বেগে চলতেছে, আমি তো ত্বরণে চলতেছি। একটা সময় গিয়ে আমি ছাড়াবই, বাট ওই একটা সময় পর্যন্ত ধৈর্য রাখা, মোটিভেশন রাখা, নিজেকে পড়ার টেবিলে ধরে রাখা, এটাই চ্যালেঞ্জ। সো আজকে শুরু করে 1 সপ্তাহ পরে আউটপুট পাওয়া যাবে, 1 সপ্তাহ পরেই তোমার ওই বন্ধুটার মতো তুমি ফিডব্যাক দিবা, এটা হবে না। বাট লেগে থাকলে হবে, কিছু না কিছু হবে, লেগে থাকো। আর তোমার তো অন্য কোনো কাজ নেই যে ভাই লেগে থাকলে হবে কি হবে না, আমার তো সন্দেহ আছে, তাহলে আমি পড়া বাদ দিয়ে ভ্যান চালাই, সেটা তো করতে পারতেছে না। তোমার কাজ একটাই, পড়াশোনা করো, ঠিক আছে? সো কারো যদি কোনো কোয়ারি থাকে শিকড় কোর্স
অথবা হচ্ছে শিখর অ্যাডমিশন কোর্স অথবা শিখর লক্ষ্য GPA 5 কোর্স, এই নাম্বারে কল দিও 16780, কল দিয়ে আমার নাম বলবা, দেখবো তোমাকে হেল্প করবে। তো আমি আশা করছি তোমাদের সামনে যে সময়টুকু আছে কাজে লাগাবা। আর আরও যদি কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।